একদিন পর নিয়ন্ত্রণে সুন্দরবনের আগুন পুড়েছে 2 কিলোমিটার এলাকা। কারণ জানতে বন বিভাগের 3 সদস্যের কমিটি গঠন। ঝড় আর বজ্রাঘাতে কয়েক জেলায় 6 জনের মৃত্যু। কিশোরগঞ্জে গাছ উপড়ে শিশু সন্তান সহ মারা গেছেন অন্তঃসত্ত্বা নারী। অস্তিত্ব সংকটে নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যান, বিলুপ্তির পথে বন্যপ্রাণী। বন বিভাগের নির্বিকার ভূমিকায় ক্ষোভ। বন বিভাগের কিছু খামখেয়ালি আচরণের কারণে, খামখেয়ালি সিদ্ধান্তের কারণে আজকে বনের এই সংকটাপন্ন অবস্থা। বরিশালে যুবলীগ নেতার গাড়ি চালান পাউবোর বেতনভুক্ত তুহিন। চালকের পক্ষে নির্বাহী প্রকৌশলীর সাফাই। রাষ্ট্রীয় অর্থের অপচয় বলছে নাগরিক সমাজ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত 148 উপজেলার প্রার্থীরা। নেত্রকোনায় বাড়ছে সহিংসতা, গণসংযোগে হামলার পাল্টাপাল্টি অভিযোগ। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রায় 24 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের লাগা আগুন। অগ্নিকাণ্ডে পুড়েছে চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ার প্রায় 2 কিলোমিটার এলাকা। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে সহায়তা করে নৌবাহিনী ও কোস্টগার্ড। আগুনের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্বলছে আগুন। ধোঁয়ায় ঢাকা পড়ছে বিশ্ব ঐতিহ্য। বন বিভাগের তথ্যমতে শনিবার দুপুর নাগাদ আগুনের সূত্রপাত। এরপর সময় যত গড়িয়েছে তা আরও বেড়ে যায়। স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী। 3:45 জানতে পারি, চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দেন যে আগুন লেগেছে। আমি তৎক্ষণাৎ জেলা প্রশাসক মহোদয়কে জানাই যে এরকম আগুনের স্প্রেড বিস্তৃতি বেশি। আমর বুনিয়া এলাকাটিতে বাঘ, হরিণ সহ বন্য প্রাণীদের আনাগোনা। সেখানে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত নয় বন বিভাগ। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। মোরেলগঞ্জের জিউধরা বাজারের দক্ষিণ পশ্চিমে আমর বুনিয়া। ভোলা নদী পার হলেই সুন্দরবন। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। প্রায় 2 কিলোমিটার এরও কম বা বেশি হতে পারে আগুন জ্বলছে। হরিণ, শুকর, বানরের অনেক ক্ষতি হয়েছে। লিবে যায়, তারপর আবার জলে মাটির নিচ থেকে জলে। অগ্নিকাণ্ডে বনাঞ্চলের ব্যাপক ক্ষতির শঙ্কা বন বিভাগের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, সুন্দরবনে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। প্রবীর, আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু পুরোপুরি নেভাতে কতটা সময় লাগতে পারে, আর আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা গেছে কিনা ইতিমধ্যে? পুরোপুরি নির্বাপন হতে আগুন লোপা আজ তো লাগবেই। এটি আগামীকাল পর্যন্ত কত সময় লাগবে সেটি আসলে সময় বলে দেবে। কারণ আগুন নিভানোর জন্য এখনও চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, কোস্টগার্ডের 1টি এবং নৌবাহিনীর আরও 1টি ইউনিট। এর সাথে বন বিভাগের বনকর্মীরা সহ স্থানীয় যে সমস্ত লোক রয়েছে তারাও কিন্তু যোগ দিয়েছে আগুন নির্বাপনের কাজে। আর আগুন কিভাবে লাগলো সেটি এখনও নিশ্চিত নয়। বন বিভাগের যে পূর্ব বন বিভাগের যিনি বন কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটি 7 দিন কাজ করবে এবং 7 কর্মদিবস পরে তারা জানাতে পারবে যে আগুন কিভাবে লেগেছে, কতটা ব্যাপ্তি লেগেছে এবং আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে। তবে বন বিভাগের হিসাব অনুযায়ী গত 2002 সাল থেকে পর্যন্ত 25টি এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সুন্দরবনে এবং প্রতিবারই কিন্তু এই আগুনে পুড়ে যায় বিস্তীর্ণ এলাকা। এবং আমরা সুন্দরবনের সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছি যেখানে এখনও পর্যন্ত আগুন জ্বলছে, যেখানে গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। ফলে এমন অগ্নিকাণ্ডর
ঘটনার পরবর্তীতে প্রতিবারই কিন্তু তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি একটি প্রতিবেদন জমা দেয়, সেখানে কিছু সুপারিশও থাকে, কিন্তু সেই সুপারিশগুলো কিভাবে কাজ হয় সেই সুপারিশগুলো নিয়ে বনকে সুরক্ষিত করার জন্য, কারণ আপনি জানেন পৃথিবীর একক বৃহত্তর ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যা বাংলার মানুষের গর্ব, সেই গর্বের ধনটি এবং এই অঞ্চলের প্রকৃতির ঢাল হিসেবে যে বনটি ব্যবহার হয়, বারবার এই অঞ্চলের মানুষকে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় থেকে যে বনটি রক্ষা করে, সেই বনটিকে কতটা সুরক্ষিত করছে বন বিভাগ সহ যারা দায়িত্বে আছে সেটি নিয়ে আসলে প্রশ্ন উঠেছে। কারণ মানুষ বলেছে যে নানান কারণে অগ্নিকাণ্ডের ঘটনা হয়, কেউ সেখানে যে বিড়ি সিগারেট কিছু খেয়ে ফেলতে পারে, কেউ আগুন কোনোভাবে ধরাতে পারে, যেমন যারা মোয়াল রয়েছে যারা মধু সংগ্রহ করতে চায়, আপনি জানেন যে আগুন দিয়ে মৌমাছি তাড়িয়ে তারপরে মধু সংগ্রহ করে, তাদের অসচেতনতার কারণে, তাদের ঠিকমতো প্রশিক্ষণ না থাকার কারণেও কিন্তু এই আগুনের ঘটনা ঘটতে পারে। এছাড়াও একটি কথা উঠেছে, সেটি হচ্ছে দুর্বৃত্তদের পরিকল্পিতভাবে আগুন অগ্নিসংযোগ করার প্রবণতা, এবং সেই প্রবণতায় শুধু দুর্বৃত্তই না বন বিভাগের কর্মীরা জড়িতও বলে তারা মনে করে। সে বিষয়টি আরও বেশি নজরে আসা উচিত এবং আরও বেশি তদন্ত উচিত বলে যারা সুন্দরবন প্রেমী রয়েছে তারা মনে করে। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তীব্র তাপপ্রবাহের কারণে কয়েকদিন ধরে জেলাভিত্তিক বন্ধের পর আজ থেকে খুলল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলি বন্ধ। ক্লাসের বাইরের শিক্ষা কার্যক্রম থেকেও বিরত থাকতে বলা হয়েছে শিক্ষার্থীদের। এদিকে স্কুলে ফিরতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। আর অভিভাবকরা বলছেন দাবদাহের সময়ে প্রতিষ্ঠান বন্ধ না রেখে অনলাইনে ক্লাস নেওয়া হলে আরও ভালো হতো। আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক বলেও জানান তারা। শিক্ষকরাও ক্ষতি পুষিয়ে নিতে তৎপর। এদিকে প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে নানা পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সহপাঠীদের সাথে দেখা হচ্ছে বিদায় আমাদের অনেক ভালো লাগতেছে। টেম্পারেচার ছিল তখন নয় বন্ধ ছিল ঠিক আছে, কিন্তু এই টেম্পারেচার থাকলে স্কুল প্রতিদিন খোলা রাখা উচিত। স্কুলে বাচ্চাদের জন্য স্যালাইন পানির ব্যবস্থা রেখেছেন এবং বাচ্চাদেরকে আমরা কোনোভাবে মাঠে যাওয়ার জন্য উৎসাহিত করছি না, তারা ক্লাসরুমেই রয়েছে। বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রাঘাতে গত রাত থেকে 6 জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতে বজ্রাঘাতে 3 জন মারা গেছেন। টাঙ্গাইলেও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন একজন। এছাড়া কিশোরগঞ্জে ঝড়ে গাছ উপড়ে শিশু সন্তান সহ মারা গেছেন এক অন্তঃসত্ত্বা নারী। প্রচণ্ড দাবদাহের পর থেমে থেমে বৃষ্টির সাথে বজ্রপাতে হতাহত খাগড়াছড়ি দিঘিনালায়। অন্য দিনগুলোর মতোই 2 সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন গোরস্থান পাড়ার হাসিনা বেগম। ভোরে বজ্রাঘাতে আগুন ধরে যায় বসত ঘরে। বড় ছেলে প্রাণে বাঁচলেও মারা যান হাসিনা ও তার ছোট ছেলে হানিফ। নামাজ পড়তে বাইরেছি তো ঠাড়া পড়ছে, ঠাড়া পড়ার সাথে সাথে আইসি ধরে দেখি ঘরে আগুন। আগুনটা এমনভাবে ধরছে দাও দাও করে হয়তো ধরে গেছে, একদম পুরো ঘরে একসাথে ধরে গেছে। আমরা ঘটনাস্থল ভিজিট করেছি এবং তাৎক্ষণিক তাদেরকে 90-20,000 টাকা শুকনো খাবার কম্বল বিতরণ করেছি। রামগড়ের তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। 15 মিনিটের ঝড়ে ভেঙে যায় কাঁচা বাড়িঘর, ক্ষতিগ্রস্ত হয় ফসল। বিদ্যুতের খুঁটি হেলে বন্ধ হয়ে যায় সংযোগ। গাছপালা উপড়ে মানিকছড়িতে 4 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। বজ্রাঘাতে প্রাণ হারান গণেশ নামের একজন। ঝড় হয়েছে কিশোরগঞ্জেও। ঝড়ো হাওয়ায় করিমগঞ্জের নিয়ামতপুরের আব্দুল কাইয়ুমের বাড়িতে গাছ উপড়ে পড়ে। মারা যায় গৃহকর্তার শিশু সন্তান সহ 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রূপতারা। ভিতরে ছিল পরে মনে করেন দেখা বাসা পাইনি, দুটি নামতে বেড়া ভাঙ্গিয়া মানে বাবার কোনো পরিবেশ নেই। মায়া বোর্ডার আমি থাকি মায়ের দ্বারা এমনি বড়। এছাড়া টাঙ্গাইলের ঘাটাইলে শনিবার রাতে বজ্রাঘাতে মারা যান ওয়াজেদ নামের এক পথচারী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। অস্তিত্ব সংকটে নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যান। খামখেয়ালি আচরণে উজাড় হচ্ছে বন, বিলুপ্ত হচ্ছে বনের সৌন্দর্য এবং বন্যপ্রাণী। এজন্য খোদ বন বিভাগই দায়ী, অভিযোগ অংশীজনদের। উদ্বিগ্ন পরিবেশ গবেষকরাও। আলতাদিঘি শালবন, বড় বড় গাছ, লতাগুল্ম, পাখির ডাক, প্রাণ জুড়াই প্রাকৃতিক সৌন্দর্যে। 2011 সালে এই বনকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। তারপর থেকেই নানা সংকট, একের পর এক মরে যাচ্ছে গাছ, সরু পথ হয়েছে পাকা, গহীন বনেও অবাধে ঢুকছে মানুষ, যানবাহন, হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী। আলতাদিঘি ঘুরতে অনেক ভালো লাগতো,
বিভিন্ন গাছ, বিভিন্ন পশু পাখি। ইদানিং আসে দেখতেছি পশু পাখি তো নাই, গাছও অনেক শেষ। শাল গাছ ছিল, তো মনে করলাম হয়তো এরকম কিছু আছে, বসার জায়গা আছে, একটু বসে গল্প সল্প করবো, চলে আসবোই আর কি। আসে দেখি মরুভূমি হয়ে গেছে। প্রাকৃতিক শালবন তাই অপরিকল্পিত শাসন ও খামখেয়ালি আচরণে ভারসাম্য হারিয়ে ফেলেছে। প্রকল্প বাস্তবায়নের নামে যাচ্ছে তাই হচ্ছে। এর মধ্যেই আগুনে পুড়ে গেছে কয়েকবার। যে বড় বড় বান যেটা হয়েছিল, ব্যাত, এগুলাকে অপসারণ করা দরকার। করলে গাছগুলো একটা ফ্রি হবে, মুক্ত হবে, আলো বাতাসে গাছগুলার গ্রোথটা বৃদ্ধি পাবে। আমি 12,000 গাছ হয়েছি, একটা গাছ হয়েছে নাকি? ভালো গাছ হলে তো কষ্ট হবে তো। এই যে এই শালের গাছটা নিজের পক্ষে 30,000 টাকা দাম, এই গাছটা মরে যায় তো কষ্ট নয়। এ নিয়ে উদ্বিগ্ন পরিবেশ কর্মীরা। বন বিভাগের এমন কর্মকাণ্ডে জানিয়েছেন ক্ষোভ। বন বিভাগের কিছু খামখেয়ালি আচরণের কারণে, খামখেয়ালি সিদ্ধান্তের কারণে আজকে বনের এই সংকটাপূর্ণ অবস্থা। আলতাদিঘি শালবন ধ্বংস হলে তো এই অঞ্চলে একটা বিপর্যয় নেমে আসবে। মানুষ বাঁচবে না, প্রকৃতিও বাঁচবে না। সবই জানা আছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বন বাঁচাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে দাবি বিট কর্মকর্তার। যে আমরা বেত লাগাইলে হয়তো শাল গাছটাকে আমরা সংরক্ষণ করতে পারবো। তো দেখা যাচ্ছে যে শাল গাছে কিছু কিছু ক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে। বাগানের ভিতর দিয়ে পাকা একটা রাস্তাও ইতিপূর্বে হয়েছে, যার কারণে কিছু লোক জনসাধারণ চলার জন্য যে রাস্তাটা এখান দিয়ে প্রবেশ করে, এখানে আমরা আর বাধা দিতে পারি না, কারণ বাধা দিলেও এটা হয় না। জাতীয় উদ্যান ঘোষণার পর থেকে আলতাদিঘির এই শালবনে প্রকল্প বাস্তবায়নের নামে যা ইচ্ছে তাই করা হয়েছে। ফলে বিপন্ন প্রাণ প্রকৃতি। ভবিষ্যতে এই বনে আবারও প্রাণ ফেরানো যাবে কিনা তা নিয়ে সংশয় অংশীজন আর গবেষকদের। শফিক ছোটন, যমুনা নিউজ, আলতাদিঘি শালবন, নওগাঁ। এদিকে সাতক্ষীরায় সড়কের ধারে মারা গেছে জেলা পরিষদের 2000 রেন্ট্রি। গেল 3 বছর ধরে বিভিন্ন সময় মারা গেছে গাছগুলো। গাছের শুকনা ডালপালা ভেঙে পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে বিপাকে সবাই। সাতক্ষীরা থেকে আশাশুনি উপজেলা যোগাযোগের প্রধান সড়ক এটি। সড়কের 2 ধারে মারা গেছে 300 রেইনট্রি। একটু ঝড়ো বাতাস হলেই ভেঙে পড়ছে শুকনা গাছের ডালপালা, ঘটছে অঘটন। তখন যদি বৃষ্টি ঝড় হলে শুকনো ডাল ভেঙে পড়তেছে, মানুষের কারো পা ভেঙতেছে, কারো হাত ভেঙতেছে। 2 বছরের উপরে গাছগুলো এইভাবে শুকাই রাস্তার উপরে আছে, অনেক দুর্ঘটনা ঘটছে বা গাড়ির উপরে পড়তেছে ডাল ভেঙে। সড়কটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ, জীবনের নিরাপত্তা নেই বলছেন স্থানীয়রা। আতঙ্কে চলাচলকারী ও সড়কের পাশের বাসিন্দারা। গাছগুলো দ্রুত অপসারণের দাবি তাদের। এইসব বড় কাঠু যে ওখান থেকে পড়িছে, আমার সোস্তার দ্বারা এই ঘরের পিছনে তারটা সিঁড়ি পড়ে গেছে একদম। না আল্লাহর রহমতে যে কারোর আঘাত লাগেনি, এতে খুব ভালো। বাচ্চা কাছে স্কুলে যায়, আমাদের খুব এই নিয়ে টেনশন হয়। 2 মানুষ মারা গেছে আর একজনের ওই ঘর সব ভেঙে গেছে। পোকার আক্রমণে এমন ঘটনা দাবি করছেন জেলা পরিষদ চেয়ারম্যান। বলছেন জেলা জুড়ে মারা গেছে 2000 গাছ। গাছগুলো চিহ্নিত করা হয়েছে, অপসারণ কার্যক্রম প্রক্রিয়াধীন। অনুমোদন হলে আমরা আশা করছি মে মাসের শেষার্ধে আমরা এটা টেন্ডারের মাধ্যমে এই বৃক্ষগুলো অপসারণ করব এবং আমরা সঙ্গে সঙ্গে আবারও বনায়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ওই সকল জায়গায় আবার আমরা সবুজ বিপ্লবের জন্য আমরা বৃক্ষায়ন করব। তবে ভিন্ন দাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই প্রফেসরের। বলছেন ছত্রাকের আক্রমণে ঘটেছে এমন ঘটনা। একমাত্র উপায় আক্রান্ত হলেই গাছটি সরিয়ে ফেলা বা পুড়িয়ে ফেলা। ছত্রাকের স্পোর কোনো বাহক মাধ্যম ছাড়া চলতে পারে না। আর এই বাহকটা হয়তো এই জায়গাটা আছে, এক গাছ থেকে আর এক গাছ হয়তো 5 মাইল দূরে এরকম নাই, 5 কিলোমিটার দূরে নাই। সেই জন্য এই ছত্রাক দিয়ে এটা আক্রান্ত হয়ে আস্তে আস্তে গাছের ডাল পাতা সব নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। এছাড়া ছত্রাকের অ্যান্টি ছত্রাকও আবিষ্কার প্রয়োজন বলে মনে করেন এই প্রফেসর। আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। এক শ্রমিককে কুপিয়েছে বিরোধী গ্রুপ। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ, উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। গতকালের সংঘর্ষের পর সকাল থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয় শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী কবির ও বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ানের অনুসারীরা। গতকালের ঘটনায় অংশ নেয়ার অভিযোগে সুজন নামে এক শ্রমিককে কুপিয়ে জখম করে তারা।
পরে মহাসড়কে মিছিল করে অসীম অনুসারীরা। এ সময় মিছিল থেকে লিমন ও ইমরান নামের দুইজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। গতকালের সংঘর্ষ, ভাঙচুর ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হবে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা রুটে প্রয়োজনীয় বাস চলাচল করলেও অভ্যন্তরীণ রুটে চলছে সীমিত আকারে। হর্ন দেয়াকে কেন্দ্র করে গতকাল সংঘর্ষে জড়ায় টার্মিনালের পরিবহন শ্রমিকদের দুটি গ্রুপ। এই গরমের মধ্যে যাইতে পারতেছি না, কেউ গাড়ি যাবে না। সিএনজি বলে 500 টাকা। গতকালকে এখানে একটা ঝামেলা হলো ভাই, তারপরে থেকে বাসে একটু সংকট। দূরপাল্লা চার্জে লোকালও চলতে আছে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। আমাদের শ্রমিক যদি কোনো জড়িত থাকে কেউ, তাহলে আমরা সেটা আইনগতভাবে যেটা মানে ভালো হয় সেটাই করব। জনবল সংকট কাটাতে 2022 সালে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ দেয় বরিশাল পানি উন্নয়ন বোর্ড। তাদেরই একজন গাড়ি চালক তুহিন মল্লিক। প্রতি মাসে চেকের মাধ্যমে বেতন তোলেন তিনি, অথচ গাড়ি চালান মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়কের। আর সেই নেতা এখন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। তাই তুহিনেরও ব্যস্ততা বেশ। সব জেনেও নির্বাহী প্রকৌশলী সাফাই গাইলেন গাড়ি চালকের পক্ষে। 2018 সাল থেকে নিশান ব্র্যান্ডের গাড়িটি ব্যবহার করছেন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন। শুরু থেকেই গাড়িটি চালান নগরীর বিল্লাবাড়ি এলাকার বাসিন্দা তুহিন মল্লিক। তার দাবি, খান মামুনের ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে চাকরি করছেন 10 বছর ধরে। আমার এই চাকরি করি আর এখানে 10 বছর এর মতো লোক আমি দেখিনি। হ্যাঁ, বেতন ঠিকভাবে পান? ইনশাআল্লাহ। শুধু বেতন না, এভরিথিং আমার সমস্যা, যেখানে আমার পারিবারিক সমস্যা, এভরিথিং সবকিছুই দেখে। অথচ পানি উন্নয়ন বোর্ডের আউটসোর্সিং ড্রাইভার হিসেবে তুহিন প্রতি মাসে বেতন বাবদ তুলে নিচ্ছেন 17,610 টাকা। প্রশ্ন ছিল, খান মামুনের ব্যক্তিগত গাড়ি চালক হয়েও কিভাবে সরকারি প্রতিষ্ঠান থেকে বেতন পাচ্ছেন তিনি। ওখানে আমি প্রতিদিনই হাজিরা দেওয়া লাগে, আমার হাজিরা দিয়ে তারপর আসি। ওখানে তো এখন পর্যন্ত আমার নামে গাড়ি বরাদ্দ হয় নাই। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হাজির হয়ে জানতে চাই এসব অনিয়মের বিষয়ে। নির্বাহী প্রকৌশলী সাফাই গাইলেন গাড়ি চালক তুহিনের পক্ষেই। একজন আমার গাড়ি সার্বক্ষণিক চালাচ্ছে, আরেকজনকে আমরা পাম্প হাউস প্লাস ওই সিচুয়েশনে আমরা যে ড্রাইভিং কাজে, যে সাইডে যাওয়া সেই কাজে ব্যবহার করি। যখন সাইড যাওয়ার প্রয়োজন হয় তখন তাদেরকে করা হইতেছে এবং রেগুলার সে অফিসে আসতেছে। গাড়ি চালক তুহিন বলছেন, দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর দেয়া ছাড়া অন্য কোনো কাজ নেই তার। অথচ নির্বাহী প্রকৌশলীর দাবি, গাড়ি চালানো ছাড়াও পাম্প হাউসে দায়িত্ব পালন করেন তুহিন। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডে শস্যের মধ্যে ভূতের বসবাস। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, এটি দুর্নীতির পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের অপচয়। এক ধরনের দুর্নীতি, অথবা আমরা যদি আরও পরিষ্কারভাবে বলি, সরকারের অর্থের মানে অপচয়, জনগণের যে ট্যাক্সের পয়সা সেটার অপচয় করা হচ্ছে, যা সরাসরি দুর্নীতিকে অ্যাড্রেস করতেছে। এ ব্যাপারে জানতে মাহমুদুল হক খান মামুনের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তাতে সাড়া দেননি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে। সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নির্বাচনী এলাকার অলিগলিতে। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্টা করছেন তারা। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট চাইছেন ভোটাররা। প্রার্থী বাছাইয়ে নানা হিসাব নিকাশ আছে তাদের। এরকম মনস্থির করে ফেলেছেন ভোটাররা। উপজেলার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। স্থানীয় সরকার নির্বাচনের এই ধাপে 148 উপজেলায় ভোট হবে 8 মে। 8 মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। যতই ভোট ঘনিয়ে আসছে, নেত্রকোনায় তত বাড়ছে নির্বাচনী সহিংসতা। পরস্পরের বিরুদ্ধে প্রচারণায় হামলার অভিযোগ আনছেন প্রার্থীরা। এদিকে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচনের সময়, সেই সাথে বাড়ছে নির্বাচনী উত্তাপ। নেত্রকোনায় অহরহ ঘটছে নির্বাচন পূর্ব সহিংসতার ঘটনা। 8 মে প্রথম ধাপের ভোট। সকাল সন্ধ্যা কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটে বিজয়ী হতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আমার সঙ্গে লোকদের উপর বড় বড় হামলা করানো হয়। এদিকে নির্বাচন পূর্ব সহিংসতা সংঘর্ষে একে অপরকে দোষারোপ করছেন প্রার্থীরা। নানান অভিযোগে একাধিক সংবাদ সম্মেলনও করেছেন অনেকেই। সংসদ সদস্যের বিরুদ্ধে উঠছে ভোটের মাঠে প্রভাব বিস্তারের অভিযোগ। সংসদ সদস্য উনি সরাসরি একজন প্রার্থীর পক্ষ নিয়েছেন এবং ওনাকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং সারা কর্মকাণ্ডা ভোটাররা এখন আতঙ্কিত। সরাসরি নেতাকর্মীদেরকে ধমক দেয় এবং বিভিন্ন নেতাকর্মীর গায়ে হাত পর্যন্ত তোলে। প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে পর্যায়ে প্রতিদিন তারা যা এই এলাকার লোকজনরে বা যারা আমার বিশেষ করে আমার সাথে রাজনীতিটা করে, আওয়ামী লীগ করে, তাদের বাড়িতে বাড়িতে যে হামলা চালাইতেছে। রিটার্নিং কর্মকর্তার দাবি, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। অভিযোগের বিষয়ে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় সংসদ সদস্য যারা আছেন তাদের এলাকায় থাকতে আইনগত কোনো বাধা নেই, কিন্তু তারা কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা এই বিষয়টি দেখছি। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ কোনো অবস্থাতেই কোনো প্রার্থীর পক্ষে কোনো প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। ভোটাররা চাইছেন অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ। যোগ্য প্রার্থীকেই নির্বাচনে জয়ী করার আশা তাদের। এই এলাকার উন্নয়ন সহ সবকিছু ত্বরান্বিত করতে পারে তেমন প্রার্থীকে আমরা ভোট দিব। আমরা যারা মাদক মুক্ত দেশ গড়ে রাখতে পারবে, যারা মাদকের বিরুদ্ধে কাজ করবে, তাদের সাথে আমরা আছি। প্রথম ধাপে নেত্রকোনার 2 উপজেলা কলমাকান্দা, দুর্গাপুরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এদিকে তৃতীয় ধাপের নির্বাচনে নোয়াখালীর 3টি উপজেলার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। এতে 2 চেয়ারম্যান প্রার্থী ও 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে 3টি উপজেলায় 37 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন কোম্পানিগঞ্জে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন ও বেগমগঞ্জের চেয়ারম্যান প্রার্থী ASM সেলিম। শাহাদাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল বলেন, হলফনামায় 4টি মামলার তথ্য গোপনের কারণে চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকিদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ প্রমাণিত হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা 6 মে থেকে 8 মে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন। 29 মে তৃতীয় ধাপে নোয়াখালীর সদর উপজেলা, বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কালো টাকার প্রভাবের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে সংবাদ সম্মেলন করেছেন এক প্রার্থী। দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকার। দাবি করেন প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউজ্জামান ফকির তার বাহিনী দিয়ে ভোটারদের হুমকি ধামকি দিচ্ছেন। প্রচারণায় সরে যাওয়ার হুমকি প্রদান করা হয়েছে দোয়াত কলম মার্কার সমর্থকদেরও। এছাড়াও বদিউজ্জামান ভোটের মাঠে কালো টাকার সয়লাভ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাসপ্রাপ্ত হওয়ার পরও বিস্ফোরক মামলার অগ্রগতি না থাকায় 16 বছর ধরে কারাবন্দী রংপুর বিভাগের 557 সদস্য। জওয়ানদের স্বজনা মানববন্ধন করেছে প্রেসক্লাব প্রাঙ্গণে। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন তিনি। বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন স্বজনরা। মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনেও দাবি দেওয়া তুলে ধরেন পরিবারের সদস্যরা। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলায় 824 জন বিডিআর সদস্য খালাস পান। এর মধ্যে 557 জন রংপুর বিভাগের, কিন্তু বিস্ফোরক আইনের মামলার অগ্রগতি না হওয়ায় 16 বছর ধরে কারাবন্দী এসব জওয়ান। আমাদের স্বামী, ভাই, ছেলে, সন্তান হিসাবে যারা বিডিআর বন্দী, শুধু তাদেরকে ফিরে পাওয়ার জন্য আজকে আমরা 16টা বছর অপেক্ষা করে ক্লান্ত। 13 সালে সে ছাড়া পাইছে, নিষ্পত্তি পাওয়ার পরেও সে এখনো বিস্ফোরক মামলার ইয়েতে পড়ে রয়েছে। সৌদিতে বসেই ভাড়াটে খুনিকে দিয়ে পরকীয়া প্রেমিককে হত্যা করলেন এক নারী। ঘটনাটি যশোরের। শুক্রবার ধানক্ষেত উদ্ধার হয় পাবনার
মেসকাতের মরদেহ। পুলিশের অভিযানে আটক হয় 2 জন। গতকাল ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত জানায় পুলিশ। শুক্রবার সকালে পাবনার মেসকাতের মরদেহ উদ্ধার হয় যশোরের একটি ধানক্ষেত থেকে। সেদিন রাতেই জড়িত সন্দেহে সাতক্ষীরা থেকে আটক করা হয় রিক্তা নামে এক নারী ও হত্যার পরিকল্পনাকারী নাজমার বাবাকে। বেরিয়ে আসে হত্যার নেপথ্যের লোমহর্ষক কাহিনী। শনিবার ব্রিফিংয়ে পুলিশ জানায় মেসকাতের সাথে পরকীয়া প্রেম ছিল সাতক্ষীরার নাজমার। বিষয়টি জানতে পেরে নাজমাকে গালিগালাজ করেন মেসকাতের স্ত্রী। ক্ষুব্ধ হন নাজমা। বিদেশে বসেই হত্যার পরিকল্পনা করেন তিনি। সহায়তা নেন পূর্ব পরিচিত রিক্তার। 2 লাখ টাকায় হয় চুক্তি। খুন করেন রিক্তার কথিত প্রেমিক শাহিন। একজন পুরুষ এবং মহিলাকে সাতক্ষীরা জেলার আশাশুনি এবং সাতক্ষীরা সদর থানা এলাকা হতে 4/5/2024 তারিখ গ্রেপ্তার করে। আসামিদের দখল হতে মৃতের ব্যবহৃত 2টা মোবাইল ফোন এবং হত্যা কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেন। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন রিক্তা। জানিয়েছেন কিভাবে কথিত প্রেমিককে নিয়ে ঘটিয়েছেন হত্যাকাণ্ডটি। ঘুমের ওষুধ খাবাই ওখানে মনে করেন শাহিন মার্ডার করে তাই মনে করেন লাশ এতে ফেলাইছে। এ ঘটনায় নিহতের ভাই মনিরামপুর থানায় হত্যা মামলা করেছেন। পলাতক রয়েছে ঘাতক শাহিন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। উদ্বোধনের পর প্রথম দিন নির্ধারিত সময়ে ছেড়ে রাজবাড়ী থেকে ঢাকা পৌঁছেছে নতুন কমিউটার ট্রেন চন্দনা। ভোর 5টায় রাজবাড়ী থেকে ট্রেনটি ছাড়ে। ভাঙ্গা স্টেশনে দেয় 1 ঘন্টা যাত্রা বিরতি। পরে সেখান থেকে শিবচর স্টেশন, পদ্ম স্টেশন, পদ্মা সেতু ও মাওয়া স্টেশন হয়ে ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়। ট্রেনটির ভাড়া শিবচর থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত 205 টাকা, ভাঙ্গা থেকে ভাড়া 225 টাকা। সন্ধ্যা 6টায় পুনরায় রাজবাড়ী স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। এটি চালু হওয়ায় কর্মজীবী ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। ভাঙ্গা কমিউটার ট্রেনটি আজকে হতে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হয়েছে। ট্রেনটি সঠিক সময়ে ভাঙ্গা স্টেশন ছেড়ে আসার পর সঠিক সময়ে শিবচর স্টেশনে পৌঁছেছে এবং সঠিক সময়ে শিবচর স্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে ফরিদপুর স্টেশনে যাত্রা বিরতির দাবিতে চন্দনা কমিউটার ট্রেন অবরোধ করে এলাকাবাসী। ভোরে রাজবাড়ী থেকে ছেড়ে আসে ট্রেনটি। এ সময় বিক্ষুব্ধরা ট্রেন থামিয়ে 10 মিনিট মানববন্ধন করেন। তারা জানান ট্রেনটি ভাঙ্গায় থামছে, কিন্তু ফরিদপুর স্টেশনে থামছে না। এটি ফরিদপুরে যাত্রা বিরতি দিলে রাজধানীতে চলাচল সহজ হবে, কমবে খরচও। এখানে যাত্রী অনেক থাকার পরও যে এখানে যে স্টপেজ না দেওয়ার কারণে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা চাই এই ট্রেনটি ফরিদপুরে দাঁড়াক এবং ফরিদপুরবাসী এটার সুবিধা ভোগ করুক। আমরা স্টপেজ চাই। ফরিদপুর প্রাচীন জেলা, প্রাচীন রেল স্টেশন, এখানে ফরিদপুর স্টপেজ থাকবে, এটা আমাদের প্রাণের দাবি। প্রাকৃতিক গ্যাসের লাইন পৌঁছাচ্ছে গোপালগঞ্জে। পায়রা বন্দরের গভীর সমুদ্র হয়ে অর্থাৎ কুয়াকাটা থেকে বরগুনা, ঝালকাঠি, বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট হয়ে খুলনা পর্যন্ত যাবে গ্যাসের পাইপলাইন। তবে গ্যাস ব্যবহৃত হবে কেবল শিল্প কলকারখানায়। এ নিয়ে সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মত বিনিময় সভা হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, প্রাকৃতিক গ্যাস দিয়ে কোটালীপাড়ার রাধাগঞ্জ প্রস্তাবিত 200 একর জমির উপরে নির্মিত ইকোনমিক জোনে শিল্প কারখানা চালু করা হবে। এছাড়া জেলার অন্য স্থানে গড়ে ওঠা কলকারখানা তাদের চাহিদা অনুযায়ী গ্যাস ব্যবহার করে স্বল্প মূল্যে পণ্য উৎপাদন করতে পারবে। ফলে এই অঞ্চলের মানুষের বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি হবে বলে মনে করেন বক্তারা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। তীব্র তাপপ্রবাহে চরম বিপাকে পিরোজপুরের পোলট্রি খামারিরা। প্রচণ্ড গরমে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগি। এতে লোকসানের মুখে খামারিরা। নানা চেষ্টাতেও সুফল মিলছে না। টানা দাবদাহের কবলে দেশ। প্রখর রোদ আর অত্যধিক গরমে হাঁসফাঁস অবস্থা চারিদিকে। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে খামারে মারা যাচ্ছে মুরগি, ব্যাহত হচ্ছে ডিম উৎপাদনও। মাংসের জন্য খামারিদের পছন্দ ব্রয়লার এবং ডিমের জন্য লেয়ার মুরগি। তবে দ্রুত বর্ধনশীল মুরগির এই জাতগুলো সহ্য করতে পারে না উচ্চ তাপমাত্রা। তাই চলমান দাবদাহে প্রতিটি খামারে মুরগি মারা যাচ্ছে। প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেকটা সেটে 5টা 10টা 20টা মুরগি মারা যাইতেছে এবং প্রচন্ড গরমের কারণে খাবার কম খায়, ডিমও কম পারে, মুরগি স্টক করে মারা যায় দৈনিক
ডিম আপনার 1000 মুরগিতে যদি ডিম হয় 32 কেজি, আই গেছে 25 কেজি, 24 কেজি, 22 কেজি। মুরগির মৃত্যু রোধে নানা পদ্ধতি অবলম্বন করছেন খামারিরা, তবে তাতে মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। মুরগির মৃত্যু রোধ ও পরিচর্যার বিষয়ে খামারিদের পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অফিস। গরমে অস্থিরতায় বিভিন্ন মুরগি, বিভিন্ন মানুষ খুব অসুবিধায় মুরগি স্টক করে মারা যাইতেছে, ডিমের উৎপাদনও কমে যাইতেছে, ডিম ফেকাশে আসতেছে। তাদের সাথে একটু যোগাযোগ হচ্ছে এবং আমাদের লোকজন খামারে যাচ্ছে এবং আমরা তাপটা নিয়ন্ত্রণ করার ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে। পিরোজপুরে 1285টি পোল্ট্রি খামার রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।